সুরেশ, আমরা আর কতদিন এরকম ভাবে কাটাবো? এক গ্রাম থেকে অন্য গ্রামে চলে আসলাম, তবুও আমাদের হাতে কোনো টাকা পয়সা আসছে না। আর তোমার তো দিনের পর দিন কাজই চলে যাচ্ছে, তুমি যেই কাজে লাগছো সেই কাজই বন্ধ হয়ে যাচ্ছে, অথবা সেখানে শ্রমিক বেশি হয়ে যাবার কারণে তোমাকে বাড়ি ফিরে আসতে হচ্ছে। এখন আমাদের হাতে কিছুই করার নেই। মা, আমাদের হাতে কেন কিছু করার নেই? আমরা পারলে অনেক কিছু করতে পারবো। আর তাছাড়া তুমি তো আমাকে শিখিয়েছো এক কঠিন সময়ে কিভাবে লড়াই করতে হয়। মা, তুমি তো আমাকে বলেছিলে আমরা যখন কিছুই করতে পারবো না তখন আমাদের হাতে একটা না একটা রাস্তা থাকে, যেটা আমাদেরকে অনেক ভেবে ভেবে বার করতে হয়। দেখেছো কামিনী, তোমার মেয়ে ঠিক তোমার মতোই হয়েছে। তুমি যেই কথাটা বলেছিল সেই কথাটা এখনো মনে রয়েছে। আচ্ছা, আমার দেরি হচ্ছে, এবার আমি দেখি গ্রামে কোনো কোথাও মুদিখানার দোকানে কাজ পাই কি। এই বলে সুরেশ কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। এদিকে কামিনী আর তার 5 বছরের মেয়ে পল্লবী বাড়ির সমস্ত কাজ করতে থাকে। সুরেশ তার বউ কামিনী এবং একমাত্র মেয়ে পল্লবীকে নিয়ে ঝাড়পুর গ্রামে বসবাস করত। ওখানে তাদের কোনো কিছুরই কাজ পাওয়া যাচ্ছিল না। সুরেশ একটা ফ্যাক্টরিতে কাজ করত, সেখানে প্রচন্ড শ্রমিক বেশি হয়ে যাবার কারণে সুরেশকে বাদ দিয়ে দিয়েছিল। শুধু সুরেশই নয়, সুরেশের মতো আরো কিছু শ্রমিকও চলে গিয়েছিল। ঠিক এইরকম ভাবে 2-3টে কাজে সুরেশকে বাদ দিয়ে দিয়েছিল। আর এই কারণে রাগেতে কামিনী আর সেই গ্রামে থাকে না। তখন কামিনী রাগেতে সুরেশকে একটা কথা বলে, দেখো সুরেশ, আমরা আর এই গ্রামে কোনো মতেই থাকবো না, তুমি চলে চলো এখান থেকে। আমরা অন্য জায়গাতে গিয়ে আমাদের নতুন জীবন শুরু করব, ওখানে নিশ্চয়ই কোনো কাজ পেয়ে যাব। আর পল্লবীকেও তো স্কুলে ভর্তি করতে হবে, ও তো বড় হচ্ছে, ওকে আর কতদিন এরকম ভাবে বাড়িতে বসিয়ে রাখবো বলো? তার জন্য তো টাকার দরকার, তাই তোমাকে আর আমাকে দুইজনকে মিলে কিছু একটা রাস্তা বার করতে হবে। দেখো কামিনী, আমি কি বসে রয়েছি? আমিও তো কাজের সন্ধান করে যাচ্ছি, কিন্তু এই গ্রামে কোনো কাজই পাচ্ছি না। যদি কাজের সন্ধান করতেই হয় তাহলে আমাকে শহরে যেতে হবে, আর আমি তোমাদের দুজনকে রেখে কিভাবে শহরে চলে যাব বলো? বাবা, তুমি আমাদেরকে ছেড়ে যেও না, আমি আর মা পুরোপুরি একা হয়ে যাব। আর আমি তো তোমাকে ছাড়া থাকতেই পারি না, তোমাকে না দেখলে আমার যেন কিরকম হয়, আর বাড়িতে একদম ফাঁকা লাগে। মা, তুমি বাবাকে বারণ করো না, বাবা আমাদের ছেড়ে কোথাও যেন না যায়। আরে তোর বাবার কথাই ছাড় না, তোর বাবা আমাদের দুইজনকে ছেড়ে কোথাও যাবে না। আমি তোর বাবাকে খুব ভালো করে চিনি, তুই চুপ করে বস তো। এই যে সুরেশ, চলো আমরা বরং 3জনে মিলে অন্য গ্রামে চলে যাই। সেখানে গিয়ে না হয় তুমি কাজের সন্ধান করো, আর আমি যে কোনো একটা কাজ করে নেব, হয়তো কারোর বাড়িতে, নয়তো বাজার হাটে। এইভাবেই তারা সিদ্ধান্ত নিয়ে অন্য গ্রামে চলে আসে। সেখানে এসে তারা একটা নিজেদের কুড়ে ঘর বানিয়ে সেখানকার প্রতিবেশীদের সঙ্গে মিলেমিশে থাকা শুরু করে। দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। এমনই একদিন পল্লবী তার মা এবং বাবার সঙ্গে সন্ধ্যাবেলা বাজারে ঘুরতে যায়। দেখো মা, বাজারে কত সুন্দর লাইটিং জ্বলছে, আর তুমি তো আসতেই চাইছিলে না। দেখলে তো, না আসলে তুমি কিন্তু এইসব কিছু ভাগ পড়ে যেতে। আচ্ছা ঠিক আছে, এবার তুই কি খাবি বল? তুই কিছু খেয়ে এবারে বাড়ির দিকে চল, আমরা তো অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করলাম। মা, আমি বাবার সঙ্গে যখনই বাজারে আসি তখনই তো ফুচকা খেয়ে যাই, কিন্তু আজকে আর ফুচকা খাবার কোনো ইচ্ছা নেই। ওই যে ওই দোকানটা দেখো, ওখানে কি জন্য একটা তৈরি করছে, চলো না একবার গিয়ে দেখি। আচ্ছা ঠিক আছে, চল গিয়ে দেখা যাক ওখানে কি হচ্ছে। এই বলে কামিনী, পল্লবী, সুরেশ দোকানটার দিকে এগিয়ে যায়। তখন তারা দেখে যে সেখানে চিকেন পরোটা সেটা দেখে পল্লবী বলে, মা, আজকে আমার এই চিকেন পরোটা খেতে খুব ইচ্ছে করছে, আমি এটাই খাবো। বাবা, তুমি আমাকে এটা কিনে দাও না। তোর আবার আজকে হঠাৎ করে এটা খাবার ইচ্ছে যাচ্ছে, কিন্তু এটা তো মনে হয় অনেক দাম। আচ্ছা ঠিক আছে, দেখছি কম করে পাওয়া যায় কি না, না হলে আমরা দুজন খাবো না, ওকেই খাইয়ে দেবো, ঠিক আছে? এই বলে সুরেশ পল্লবীকে একটা চিকেন পরোটা কিনে দেয়। তারপর পল্লবী সেটা খুব খুশি মনে আনন্দের সাথে খেতে শুরু করে দেয়। খেতে খেতে পল্লবী চিকেন পরোটার অনেক প্রশংসা করতে থাকে। মা, বাবা, এই পরোটাটা কত সুস্বাদু খেতে, আর চিকেনটা তো অনেক সুস্বাদু।
সত্যি এটা খেতে আমার অনেক ভালো লাগছে। এইরকম ভাবে পল্লবী একের পর এক চিকেন পরোটার নাম করতে থাকে। তারপর খাওয়া দাওয়া শেষ করে তারা বাড়িতে ফিরে আসে। এইরকম ভাবে দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। এমনই একদিন সুরেশ যেই মুদিখানার দোকানে কাজ পেয়েছিল, সেখানে যখন সুরেশ কাজে যায় তখন দেখে যে মুদিখানার দোকানটা বন্ধ রয়েছে। কি ব্যাপার দাদা, আজকেই দাদা দোকান খুলবে না নাকি? এখনো পর্যন্ত দোকান বন্ধ কেন? সুরেশ, দোকানদার তো এসেছিল, কিন্তু আজ নাকি দোকানদারের শরীর খুবই অসুস্থ, আর ওনার কাছে তেমন একটা টাকাও নেই, তাই এই দোকানটা বিক্রি করে দেবার সিদ্ধান্ত নিয়েছে। কি, এই দোকানটা বিক্রি করে দেবে? তাহলে আমি এখন কোন দোকানে কাজ করতে যাব? আমার কাছে তো কোনো রকমের কাজই নেই, আর আমার হাতে তো কোনো পয়সা করিও নেই। আমার মেয়েকে স্কুলে ভর্তি করতে হবে, এখন আমি কোথায় যাব? এই ভাবতে ভাবতে সুরেশ সেই দোকানদারের বাড়িতে যায় যার কাছে সুরেশ কাজ করত। সুরেশ দেখে যে দোকানদারের স্ত্রী খুবই কান্নাকাটি করছে। দাদা, আমাদের হাতে টাকা কড়ি নেই, তাই জন্য এই দোকানটা আমাদের বিক্রি করতে হবে। আর একজন নেবে বলে দিয়েছে, ওই টাকাতে আমি আমার স্বামীর চিকিৎসা করাবো, আমাদের ক্ষমা করবেন। এই বলে দোকানদারের স্ত্রী আরো কান্নাকাটি শুরু করে দেয়। তারপর সুরেশ সেখানকার পরিস্থিতি দেখে বাড়িতে ফিরে আসে। তখন কামিনী সুরেশকে বলে, কি ব্যাপার সুরেশ, তোমার মন খারাপ কেন? কি হয়েছে তোমার? তাহলে কি আজকেও সেই একই পরিস্থিতি? মানে তোমার কাজটা কি চলে গেছে, তাই তো? সেটা তো তোমার মুখ দেখেই আমি বুঝতে পারছি। কামিনী, তুমি ঠিকই বলেছো, আজকে আমার কাজটা চলে গেল। সুরেশ, তাহলে এখন আমরা কি করব? কার কাছে হাত পাতবো? আমাদের বাড়িতে তো রেশন পত্র শেষ হয়ে এসেছে, সেগুলো তো কিনতে হবে। আমরা সুখিয়ে থাকতে পারবো, কিন্তু আমাদের মেয়েটা, ও কি সুখিয়ে থাকতে পারবে? মা আর বাবার মুখে এইসব কথা শুনে পল্লবী কিছুটা বুঝতে পারে। তারপর সে তার মা বাবাকে বলে, মা, বাবা, সেদিন বাজারে যে কাকিমাটা আমাকে চিকেন পরোটা দিল, সেই চিকেন পরোটা তো খুব সুস্বাদু ছিল, আর ওনার দোকানে কত ভিড় হয়েছিল, দেখলে তো? আমাদের কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হলো, তারপরে কাকিমাটা আমাদের চিকেন পরোটা দিল। তাই আমি ভাবছি কি, মা, তুমি বাজারে গিয়ে চিকেন পরোটা বিক্রি করো, আর বাবা, তুমি মায়ের হাতে হাতে সাহায্য করে দেবে, দেখবে তাহলে নিশ্চয়ই আমাদের কিছু লাভ হবে। সত্যি তো, এটা তো আমার মাথায় আসেনি। পল্লবী মা, তুই এতটা কম বয়সে যে এত ভালো একটা বুদ্ধি দিলি, এটাই আমাদের জন্য অনেক। সুরেশ, তাহলে যা টাকা আছে কাল থেকে আমরা দুইজনে মিলে এই কাজটা করব। আমরা চিকেন পরোটা বিক্রি করব। আমি চিকেন পরোটার করা সবকিছুই জানি। নতুন একটা বুদ্ধি পেয়ে তারা অনেকই খুশি হয়। দেখতে দেখতে সেই দিনটা কেটে যায়। পরের দিন থেকেই কামিনী আর সুরেশ সন্ধ্যাবেলা হলে বাজারে গিয়ে চিকেন পরোটা বিক্রি করতে থাকে। বাজারে তেমন একটা চিকেন পরোটার দোকান ছিল না, তাই কামিনীদের চিকেন পরোটার দোকানে বেশ কিছু ভিড় জমে যায়। মা, দেখলে তো? দেখো, আমাদের দোকানে কতজন চিকেন পরোটা খেতে এসেছে। আমি বললাম না তুমি চিকেন পরোটা বিক্রি করো, তাহলে আমাদের ভালো টাকা লাভ হবে। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিলিস, আজ তোর কথাটাই সত্যি হচ্ছে। জানিস পল্লবী, আজ আমি খুব খুশি, তোর মতো মেয়ে পাওয়া তো ভাগ্যের ব্যাপার। এইভাবেই তারা সেদিন অনেকই খুশি ছিল। কামিনী আর সুরেশ তারা যেই পরোটাগুলো বানিয়েছিল, সব কটা পরোটায় রাত 10টা বাজার আগে সব শেষ হয়ে যায়। তারপর তারা তিনজনে মিলে খুশি মনে বাড়িতে ফিরে আসে। এইরকম ভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। ঠিক এইরকম ভাবেই প্রতিদিন কামিনী আর সুরেশ সন্ধ্যা হলে বেরিয়ে পড়তো তাদের চিকেন পরোটা বিক্রি করতে। আর দিনের পর দিন তাদের বেশ ভালো টাকা ইনকাম হয়ে যাচ্ছিল। আর সেই টাকা দিয়ে কামিনী আর সুরেশ পল্লবীকে একটা ভালো স্কুলে ভর্তি করে দেয়। আস্তে আস্তে তাদের চিকেন পরোটার নাম আরো বাড়তে থাকে। দূর দূর থেকে তাদের চিকেন পরোটা অনেক মানুষই খেতে আসতো। কোথাও মেলা বসলে সেখানে সুরেশ আর কামিনী পৌঁছে যেত তাদের চিকেন পরোটা নিয়ে। সেখানে গেলেও কামিনী আর সুরেশের আরো ভালো টাকা ইনকাম হতো। আর এইরকম ভাবে তাদের দিনের পর দিন টাকা ইনকাম করে হাসি খুশিতে দিন কাটাতে লাগলো। বৈশাখী তার মা শ্রীলেখা দেবীর সঙ্গে বসন্তপুর গ্রামে বসবাস করত। বৈশাখীর বাবা ছিল না। বৈশাখীর জন্ম নেবার কিছুদিন পরে তার বাবার মৃত্যু হয়ে যায়।
সেই কারণেই তাদের আর্থিক অবস্থা অনেক খারাপ হয়ে যায়, যার ফলে বৈশাখীর মায়ের সংসারের ঘানি টানার জন্য কাজে বেরোতে হয়। বৈশাখীর মা শ্রীলেখা দেবী লোকের বাড়িতে কাজ করে সংসার চালাতো। বৈশাখী দেবীর বাড়ি থেকে বেশ কিছুটা দূরের এক প্রতিবেশী বাড়িতে শ্রীলেখা দেবী কাজ করত। তারা বেশ ধনী ছিল। তাদের বাড়িতেও বৈশাখীর মতো একটা ছোট্ট মেয়ে আছে, যাকে বৈশাখীর মা রোজের স্কুল যাবার জন্য রেডি করে দিত। তাদের বাড়িতে বৈশাখীর মা সমস্ত কিছু কাজ করত। শ্রীলেখা দেবীর কাজ দেখে তারা সকলেই খুব খুশি হতো। এমনই একদিন বৈশাখীর মা যখন কাজে যাবে বলে বার হচ্ছিল, তখন তার ছোট্ট মেয়ে বৈশাখী বলে, মা তুমি তো কাজে চলে যাচ্ছ, আর এদিকে আমিও বাড়িতে একা হয়ে যাচ্ছি। মা আমিও স্কুলে পড়াশোনা করতে চাই। সবাই কি সুন্দর স্কুলে যায় কাঁধে ব্যাগ নিয়ে, স্কুল ড্রেস পরে। আমিও ওদের মতো স্কুলে যেতে চাই। হ্যাঁ রে মা, আমি জানি তোর স্কুলে যাবার ইচ্ছে করে, কিন্তু কি করব বল, স্কুলে ভর্তি করতে গেলে তো অনেক টাকা লাগবে, আর আমাদের কাছে তো অত টাকা নেই। ঠিক আছে মা, তুই চিন্তা করিস না, আমার কাছে যখন পয়সা জমে যাবে তখন আমি তোকে একটা ভালো বড় স্কুলে ভর্তি করে দেব। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি একটু তাড়াতাড়ি পয়সা জমাবে, যাতে আমি তাড়াতাড়ি স্কুলে যেতে পারি। হ্যাঁ রে মা, তাড়াতাড়ি পয়সা জমাবো। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমি কাজে যাচ্ছি, তুই বাড়িতেই থাকিস, এদিক ওদিক কোথাও যাবি না, ঠিক আছে? এই বলে শ্রীলেখা দেবী কাজে বেরিয়ে যায়। সেখানে গিয়ে শ্রীলেখা দেবী বাড়ির মালকিন ও তার হাজবেন্ড এবং তাদের ছোট্ট মেয়ের জন্য টিফিন বানিয়ে দিতে থাকে। শ্রীলেখা দেবী যখন রান্নাঘরে এইসব কাজ করছিল, তখন বাড়ির মালকিন সীতা ম্যাডাম তাকে বলে, শ্রীলেখা দি তুমি একটু তাড়াতাড়ি পিউকে রেডি করে দাও, ও লেট হয়ে যাচ্ছে, ওকে স্কুলে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি এক্ষুনি পিউকে রেডি করে দিচ্ছি। এই বলে শ্রীলেখা দেবী পিউকে স্কুল ড্রেস পরিয়ে, চুল আঁচড়ে এবং গলায় আই কার্ড পরিয়ে দেয়। শ্রীলেখা দেবী যখন পিউকে রেডি করে দিচ্ছিল, তখন তার চোখে জল ছলছল করছিল। সেই দেখে সীতা ম্যাডাম বলে, কি ব্যাপার শ্রীলেখা দি, তোমার চোখে জল কেন? তোমার কি কারুর কথা মনে পড়ছে? না না ম্যাডাম, ও কিছু নয়, এমনি চোখ থেকে জল বার হয়ে গেল। না না, আমার মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছ। কি হয়েছে বলো আমাকে। ম্যাডাম, পিউকে আমি রোজ স্কুলে যাবার জন্য রেডি করে দিই। যদি একদিন আমি আমার মেয়েটাকে এইরকম ভাবে রেডি করে স্কুলে পাঠাতে পারতাম, তাহলে আজ আমার চোখে জল আসতো না। আমার মেয়েটার খুব ইচ্ছে ওই স্কুলে পড়াশোনা করবে, সবার মতো কাঁধে ব্যাগ নিয়ে স্কুল ড্রেস পরে স্কুলে যাবে, কিন্তু আমি ওর ইচ্ছে কোনোদিনও হয়তো পূরণ করতে পারবো না, কারণ স্কুলে ভর্তি করার মতো আমার কাছে টাকা নেই। শ্রীলেখা দেবীর কথা শুনে সীতা ম্যাডামের চোখে জল চলে আসে। শ্রীলেখা দি তুমি চিন্তা করো না, সামান্য এই কথাটা তো তুমি আমাকে বলতে পারতে, আমি তোমার মেয়েকে স্কুলে ভর্তি করে দিতাম। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আজ থেকে তোমার মেয়েও আমার মেয়ের সঙ্গে একই স্কুলে পড়াশোনা করতে যাবে। আজকের পর থেকে তুমি তোমার মেয়েকেও এরকম ভাবে রেডি করে দিতে পারবে। সীতা ম্যাডামের মুখে এই কথা শুনে শ্রীলেখা দেবী খুব খুশি হয়ে যায় এবং তখন সে সীতা ম্যাডামকে অনেক ধন্যবাদ জানায়। পিউ তার মায়ের মুখে এই কথা শুনে একদমই খুশি ছিল না। সে মনে মনে ভাবে, কি আমার মা এই ভিখারি কাজের লোকের মেয়েকে স্কুলে ভর্তি করবে, আবার কিনা আমার স্কুলে, আমার ক্লাসে? না, এটা আমি কোনোদিনও হতে দেব না। একবার স্কুলে যাই, তারপর আমি মজা বোঝাবো। পিউ এইরকম ভেবে স্কুলে চলে যায়। সেদিন সীতা ম্যাডাম শ্রীলেখা দেবী এবং বৈশাখীকে নিয়ে রামনগরপুর হাই স্কুলে যায়। তখন বৈশাখীকে অনেক কিছু প্রশ্ন এবং যা যা জানে সবকিছু জিজ্ঞাসা করে। তখন বৈশাখী খুব ভালো করে সবকিছুর উত্তর দিয়ে দেয়, কারণ বৈশাখীর মা কাজের মাইনে পেলে বৈশাখীর জন্য নতুন নতুন বই কিনে নিয়ে যেত। সেই কারণে আজ বৈশাখী খুব ভালোভাবে সবকিছু বলতে পেরেছিল। তাই তখন স্কুলের শিক্ষক শিক্ষিকারা সিদ্ধান্ত নেয় যে বৈশাখীকে পিউর ক্লাসে মানে ক্লাস 4-এ ভর্তি করে নেবে। সীতা ম্যাডাম বৈশাখীকে স্কুলে ভর্তি করে দেবার পর বৈশাখীকে এবং তার মাকে তার নিজের বড় গাড়ি করে বাড়িতে পৌঁছে দিয়ে আসে। পরের দিন শ্রীলেখা দেবী বৈশাখীকে স্কুলে যাবার জন্য রেডি করে দেয়। তখন বৈশাখী তার মাকে বলে, জানো তো মা, আমি কোনোদিন ভাবতেও পারিনি যে আমি একদিন স্কুলে যাব। মা, সীতা ম্যাডাম খুব ভালো, বলো, উনি আমাকে স্কুলে ভর্তি করে দিলেন।
হ্যাঁ রে মা, সীতা ম্যাডাম খুব ভালো, আর ওনার মেয়ে পিউ খুব ভালো। শোন, তুই ওর সাথে খুব ভালো ব্যবহার করবি, ওর সঙ্গে যেন ঝগড়া করতে যাসনি, তাহলে ম্যাডাম কিন্তু খুব রেগে যাবে। আর হ্যাঁ, নতুন স্কুলে গিয়ে খুব ভালো করে পড়াশোনা করবি, আমার মুখ উজ্জ্বল করবি। চল, তুই আমার সঙ্গে সীতা ম্যাডামদের বাড়িতে চল, ওখান থেকে পিউর সঙ্গে ম্যাডামের বড় গাড়ি করে স্কুলে চলে যাবি। এই বলে শ্রীলেখা দেবী তার মেয়েকে নিয়ে সীতা ম্যাডামদের বাড়িতে চলে আসে। স্কুলে যাবার সময় পিউ বড় গাড়িতে উঠে বসে পড়ে। বৈশাখী যখনই উঠতে যাবে তখনই পিউ তাকে বলে, এই তুই আমাদের গাড়িতে উঠছিস কেন? আমার মা তোকে স্কুলে ভর্তি করেছে, সেটাই অনেক, জানিস তো। এমনি হয়নি আবার গাড়ি করে স্কুলে যাবে, চুপ করে হেঁটে আয়। পিউ বাবু, তোমার সঙ্গে বৈশাখীকে স্কুলে নিয়ে যাও। আর হ্যাঁ, বৈশাখী খুব ভালো মেয়ে, ওর সঙ্গে একদম কোনো খারাপ ব্যবহার করবে না, সব সময় বন্ধুর মতো থাকবে। এই বলে সীতা ম্যাডাম পিউ এবং বৈশাখীকে গাড়ি করে স্কুলে পাঠিয়ে দেয়। স্কুলে গিয়ে বৈশাখী পিউর পিছু পিছু পিউর ক্লাসে গিয়ে বসে। পিউ ক্লাসে সবার সামনে বৈশাখীকে অপমান করতে থাকে। জানিস তোরা সবাই, এই মেয়েটার মা আমাদের বাড়িতে কাজ করে, আর এই মেয়েটাকে আমার মায়ের স্কুলে ভর্তি করেছে। এদের কাছে তো এত টাকাই নেই স্কুলে ভর্তি হওয়ার, আর তাও দেখ স্কুলে পড়াশোনা করতে এসেছে। পিউর মুখে এই কথা শুনে পিউর বান্ধবী রিম্পা বলে, এ মা, কি বলছিস রে? এই মেয়েটা তাহলে তোদের বাড়ির কাজের লোকের মেয়ে, আর কাজের লোকের বাড়ির মেয়ের পাশে বসে আমাদের ক্লাস করতে হবে? এই না না না, আমি এর পাশে বসে ক্লাস করতে পারবো না, আমি অন্য বেঞ্চে বসবো। এই রিম্পা, তুই কেন অন্য বেঞ্চে বসবি? এই বৈশাখীকে সবচেয়ে লাস্টের বেঞ্চে পাঠিয়ে দে, তাহলে আমরা সবাই ফার্স্টে বসবো। পিউর কথা মতো বৈশাখীকে বেঞ্চে থেকে তুলে সবার লাস্টের বেঞ্চে পাঠিয়ে দেয়। তখন সবাই বৈশাখীকে নিয়ে হাসাহাসি করতে থাকে। ঠিক সেই সময় ক্লাসে প্রীতি ম্যাডাম আসে। প্রীতি ম্যাডাম বৈশাখীকে লাস্ট বেঞ্চে বসে থাকতে দেখে বলে, কি ব্যাপার বৈশাখী, তুমি লাস্ট বেঞ্চে বসে আছো কেন? এখানে আমার সামনে এসো, সামনের বেঞ্চে বসো। বৈশাখী, তুমি তো খুব ভালো পড়াশোনা করো, তাহলে তুমি কেন লাস্ট বেঞ্চে বসেছো? আজ থেকে তুমি সবসময় এই ফার্স্ট বেঞ্চে বসবে। প্রীতি ম্যাডামের কথা মতো বৈশাখী লাস্ট বেঞ্চে থেকে ফার্স্ট বেঞ্চে এসে বসে। ম্যাডাম বৈশাখীকে ফার্স্ট বেঞ্চে বসিয়েছে দেখে পিউ আরো রেগে যায়। তখন সে পিছন থেকে বৈশাখীর চুলের মুড়িটা ধরে টানতে থাকে। ম্যাডাম তখন কোশ্চেন লেখাচ্ছিল, তাই সে কিছুই বুঝতে পারছিল না। বৈশাখীও ম্যাডামকে কিছুই বলতে পারছিল না, কারণ তার মা তাকে বলেছিল যে পিউর সঙ্গে ভালো ব্যবহার করতে, তাই সে চুপ করেছিল। এইরকম ভাবে প্রত্যেক দিনই বৈশাখীর উপর পিহু অত্যাচার করত। ক্লাস থেকে সে তার ব্যাগ ছুঁড়ে ফেলে দিত। এইরকম ভাবে বৈশাখী অপমান সহ্য করে যাচ্ছিল। একদিন বৈশাখী ফার্স্ট বেঞ্চে বসেছিল। বৈশাখীকে ফার্স্ট বেঞ্চ বসতে দেবে না বলে পিহু তাকে ভয় দেখাচ্ছিল। এই বৈশাখী, তুই এই ফার্স্ট বেঞ্চে থেকে উঠবি, নাকি আমি তোর চোখে পেনটা গিতে দেব? কিন্তু ম্যাডাম তো আমাকে রোজ ফার্স্ট বেঞ্চে বসতে বলেছে। না, আমি এখান থেকে উঠে যেতে পারবো না। আমি যদি এখান থেকে উঠে যাই তাহলে ম্যাডাম আমাকে রাগ করবে। পিউ রাগেতে তার ব্যাগপত্র ছুঁড়ে ফেলে দেয় এবং তার চুলের মুঠি ধরে মারতে থাকে। পিউর হাতে পেন থাকার কারণে হাতাহাতি করতে গিয়ে বৈশাখীর চোখে পেন গিতে যায়। তখন বৈশাখীর চোখ থেকে রক্ত বার হতে থাকে। তখন পিউ তাড়াতাড়ি করে নিজের জায়গায় গিয়ে বসে পড়ে। তখন সবাই খুব ভয় পেয়ে যায়। সবাই তাড়াতাড়ি করে ম্যাডামদের ডেকে আনে। তখনই ম্যাডামরা বৈশাখীকে হসপিটালে পাঠিয়ে দেয় এবং ক্লাসে এসে পিউকে জিজ্ঞাসা করে, পিউ, বৈশাখীর এইরকম অবস্থা কি করে হলো? কে করলো? তুমি কি দেখেছো? না না ম্যাডাম, আমি তো কিছুই দেখিনি। আমি তো বাইরে ছিলাম, এই মাত্র ক্লাসে ঢুকলাম আর বৈশাখীর ওই রকম অবস্থা দেখলাম। এই শুনে ম্যাডাম ক্লাস থেকে চলে যায়। সব টিচাররা হসপিটালে গিয়ে উপস্থিত হয় এবং সঙ্গে সঙ্গে বৈশাখীর মা শ্রীলেখা দেবীকেও খবর দিয়ে দেয়। সবাই এসে যাবার পর ডাক্তারবাবু বলে, দেখুন, অপারেশন করতে হবে, হয়তো বৈশাখী চোখে দেখতে নাও পেতে পারে, যতটা সম্ভব আমরা চেষ্টা করব। এই বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে যায়।
কয়েক ঘন্টা পর সব শিক্ষক শিক্ষিকারা সেখান থেকে চলে আসে। ডাক্তার বাবুর মুখে এই কথা শুনে বৈশাখীর মা কান্নায় ভেঙে পড়ে। তখন সে হসপিটালে গেটের সামনে বসে খুব কান্নাকাটি করতে থাকে। এইরকম ভাবে প্রায় 1 মাস কেটে যায়। বৈশাখী প্রায় সুস্থই হয়ে গেছিল, কিন্তু অপারেশন হবার পরেও সে চোখে দেখতে পারছিল না, সে অন্ধ হয়ে গিয়েছিল। বৈশাখী হসপিটাল থেকে বাড়ি ফিরে সে তার মাকে বলে, মা তুমি একবার আমাকে স্কুলে নিয়ে চলো, আমি সকল শিক্ষক শিক্ষিকাকে ধন্যবাদ জানাতে চাই, ওনারা আমার অপারেশন করালেন, তাই আমি ওনাদের সঙ্গে দেখা করতে চাই। বৈশাখীর কথা মতো বৈশাখীর মা বৈশাখীকে নিয়ে স্কুলে যায়। তখন সকল শিক্ষক শিক্ষিকারা আর স্টুডেন্টরা সব এক জায়গায় হয়। সকলের সামনে বৈশাখী বলে, ছোটবেলা থেকে আমার স্কুলের পড়ার খুব ইচ্ছে ছিল, তাই আমি সব সময় মাকে বলতাম আমাকে স্কুলে ভর্তি করে দিতে। আজ এতদিন পরে আমার মা যখন আমাকে স্কুলে ভর্তি করালো, কিন্তু আমার আর স্কুলে পড়া হলো না। এই অন্ধ চোখ নিয়ে আমি আর স্কুলে আসতে পারবো না। পিউ, আমি আর স্কুলে আসবো না। এবার তোরা ভালো করে শান্তিতে ফার্স্ট বেঞ্চে বসে ক্লাস করিস। পিউ তখন কাঁদতে কাঁদতে বলে, বৈশাখী তুই আমাকে ক্ষমা করে দিস, সত্যি আমি বুঝতে পারিনি তোর এইরকম অবস্থা হয়ে যাবে। আমি রোজ তোর উপর অনেক অত্যাচার করেছি, আমি তোকে পড়াশোনাই করতে দিইনি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিস। তুই চোখে দেখতে পাস না তা কি হয়েছে, আজ থেকে তুই আমার বাড়িতে আমার সঙ্গেই থাকবি, আমি যা পড়বো তোকেও আমি সেটা শিখিয়ে দেব। এইরকম ভাবে তুইও পড়াশোনা করতে পারবি আর আমিও পড়াশোনা করতে পারবো। তুই তোর ভুলটা বুঝতে পেরেছিস, এটাই আমার জন্য অনেক। ঠিক আছে, আজ থেকে তাহলে আমরা বান্ধবী নয় বোনের মতো থাকবো, আর আমিও তোর সঙ্গে স্কুলে আসবো। তখন বৈশাখীর কথা শুনে সকল শিক্ষক শিক্ষিকার চোখে জল চলে আসে এবং তখন তারা সকলেই বৈশাখীকে আবার স্কুলে আসার কথা বলে। এইরকম ভাবেই অন্ধ স্কুল ছাত্রীর জীবন কাটতে থাকে।